বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা এসএসসি 2021-এর পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের 1 এবং 2 নম্বর অ্যাসাইনমেন্ট করিয়েছি। আজকে আমরা 3 নম্বর অ্যাসাইনমেন্টটি করাবো। প্রথম যে অ্যাসাইনমেন্টটি ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে সরল যন্ত্র, সেই অ্যাসাইনমেন্টটি আমি তোমাদেরকে সশরীরে ক্লাসে যে কোনো ভাবে শিখিয়েছি। তোমরা অ্যাসাইনমেন্ট নিতে আসছিলে, সেদিন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো সেই অ্যাসাইনমেন্টটি আমি ইউটিউবে আপলোড করিনি, তবে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এবং আজকের এই তৃতীয় অ্যাসাইনমেন্টটি ইউটিউবে আপলোড করেছি, কারণ এটি আমি তোমাদেরকে সরাসরি উপস্থিত হয়ে ক্লাস করাতে পারিনি। তাই আজকে আমাদের এই তৃতীয় অ্যাসাইনমেন্টটি তোমরা দেখতে থাকো। ইতিমধ্যে তো দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি তোমরা দেখেছো, এবং এই সবগুলো অ্যাসাইনমেন্ট আগামী কালকে তোমরা জমা দিবে। হ্যাঁ, তো আমরা একটু লেট হয়ে গেছি এই জন্য যে আমরা অনেক দূর থেকে গিয়ে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করি বা এবং জমা তোমাদের কাছে পৌঁছে দিই। অনেকে তোমরা স্কুলে আসতে পারো, তোমাদের বাড়িতে আমরা শিক্ষকরা অ্যাসাইনমেন্ট দিয়ে আসি। এই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমরা দুঃখিত। পরবর্তীতে আমরা অ্যাসাইনমেন্ট একটু যেহেতু ডাবল করে দিচ্ছি, দ্রুত হয়ে যাবে এবং আমরা সরকারের সাথে অ্যাডজাস্ট হতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে আমরা এই ছবি দেখে বুঝতে পারতেছো আমরা কোন অ্যাসাইনমেন্টটি করাতে চাচ্ছি। ইতিমধ্যে আমি বলেও দিয়েছি। আহ, তো আমরা অ্যাসাইনমেন্টটি দেখতে থাকি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমে আমার নিজের সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। তোমরা স্ক্রিনে আমার পরিচয় দেখতে পাচ্ছ। তো আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 3, শক্তির রূপান্তর। অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে শক্তির রূপান্তর। এসএসসি 2021, এটা তোমাদের এটা লিখতে হবে না, শুধু তোমরা শক্তির রূপান্তরটা শিরোনামে লিখবা। শিখন বল, আজকের অ্যাসাইনমেন্টের শেষে তোমরা কি শিখতে পারবে? বাধাহীন বা মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারবে। গতিশক্তি ও বিভব শক্তি ব্যাখ্যা করতে পারবে। তো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা একটু দেখে নেই। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো। এই দেখো লাল একটা পাথর, এটা মনে করি আমি এই যে উপর থেকে, এটা হচ্ছে 40 মিটার ভূমি থেকে এই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। কি হবে? বস্তুটি মুক্তভাবে নিচে পড়তে থাকবে। হ্যাঁ, তো উপরে যেখানে ছিল সেখানে পটেনশিয়াল এনার্জি ছিল, পটেনশিয়াল এনার্জি থেকে ধীরে ধীরে এটা কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হচ্ছে এবং একসময় আবার থেমে যাচ্ছে নিচে পড়ে। এরা যেহেতু এখানে গতিশীল দেখাচ্ছে, এটা আসলে গতিশীল না, উপর থেকে একবারে নিচে পড়বে, উপরে ওঠানোর কোনো সিস্টেম নেই। তো এটা ক নম্বর প্রশ্নটা হচ্ছে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত? 40 মিটার উচ্চতায় যখন বস্তুটা রাখা ছিল, সেই জায়গাটায় বস্তুর মোট শক্তি কত ছিল? আচ্ছা, কোনো একটা জায়গায়, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনো একটা জায়গায় মোট শক্তি কি কি হতে পারে? যে কোনো একটা জায়গায় মোট শক্তি হবে বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল। বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল, সেটা হচ্ছে মোট শক্তি। সেটা আমাকে নির্ণয় করতে হবে। আমি দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে তোমাদেরকে উত্তরটা লিখে দিয়েছি। 29,400 জুল হবে মোট শক্তি। আমরা নির্ণয় করব, তার আগে আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি। খ নম্বর প্রশ্ন হচ্ছে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে? 40 মিটার উচ্চতায় যেখানে আমরা মোট শক্তি নির্ণয় করলাম, ক নম্বরে দেখলাম নির্ণয় করেছি, সেখানে আমরা শক্তিগুলোকে আমরা কি কি অবস্থায় দেখতে পেয়েছি? গতিশক্তি, স্থিতিশক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, কি শক্তি, কি কি শক্তি রূপে আমরা দেখতে পেলাম সেটা আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, তারপরে প্রশ্ন গ, বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে 10 মিটার পর পর, অর্থাৎ 40 মিটার তোমার মোট উচ্চতা, এখানে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে, এই যে 40 মিটার মোট উচ্চতা। এই 40 মিটারকে যদি আমরা ভাগ করি 10 মিটার, 10 মিটার, 10 মিটার, অর্থাৎ 4 ভাগ করতে পারবো। প্রথমে 40 মিটার উচ্চতায়, তারপরে 30 মিটার উচ্চতায়, তারপর 20 মিটার উচ্চতায়, তারপরে 10 মিটার উচ্চতায়, তারপরে 0 মিটার উচ্চতায়। 5টা ভাগ হবে। হ্যাঁ, এভাবে আমরা কি করব? 10 মিটার পর পর বস্তুটির সময়, 10 মিটার পর কত সময় মানে হলো, আর কি করব? সময় নির্ণয় করব। তারপরে গতিশক্তি এবং বিভব শক্তি, অর্থাৎ সময় বনাম গতিশক্তি এবং সময় বনাম বিভব শক্তির যে পরিবর্তনটা হচ্ছে,
সময়ের সাথে সাথে অর্থাৎ 10 মিটার নামতে কত সময় লাগলো, 20 মিটার নামতে কত সময় লাগলো, 30 মিটার 40 মিটার নামতে কত সময় লাগলো, এবং প্রতি যে সময় নেমেছে, যত দূরত্ব নেমেছে সেই দূরত্বে বিভব শক্তির মানটা কত, গতিশক্তির মানটা কত, সেটা আমরা বের করব এবং বের করে তা দিয়ে লেখ অঙ্কন করব। লেখগুলো অবশ্যই আলাদা আলাদা দুটি লেখ হবে। একটা হচ্ছে সময় বনাম গতিশক্তির একটা লেখ হবে, এবং সময় বনাম বিভব শক্তির আর একটা লেখ হবে। দুইটা আলাদা আলাদা লেখ আমরা অঙ্কন করব। ঘ, লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তির সমান দেখাও, এবং সেটা মোট কত উচ্চতায় আছে, ভূমি থেকে কত উচ্চতায় আছে, অর্থাৎ মোট উচ্চতার কত অংশ, কত উচ্চতায় আছে সেটা না, মোট উচ্চতা কত, 40 মিটার, মোট উচ্চতার কত অংশ, সেটা শতকরাও করতে পারে, অথবা ভাগ করে বলতে পারো যে অত অংশ। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ না 4 ভাগের 1 ভাগ না অর্ধেক, সেটা আমরা বলবো। আচ্ছা, তারপর আমরা দেখি ক নম্বর প্রশ্নটা। ক নম্বর প্রশ্নটা কি ছিল, 40 মিটার উচ্চতা বস্তুর মোট শক্তি কত। দেখো তোমরা ক নম্বর আমি লিখেছি, একদম ডিটেলস করেছি আমি, ডিটেলস। হ্যাঁ, দেওয়া আছে বস্তুটির ভর এম 75 কেজি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এই 40 মিটার। হ্যাঁ, এইচ উচ্চতায় বেগ ভি, বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি 0 মিটার পার সেকেন্ড। আমরা জানি গতিশক্তি টি। হ্যাঁ, এইখানে একটা কথা আছে, গতিশক্তিকে কিন্তু আমরা টি দিয়ে প্রকাশ করতে পারি, তোমাদের বইয়ে আছে। তাছাড়া ইকে, ইকে দিয়ে প্রকাশ করতে পারি আমরা, বা কে ই দিয়েও প্রকাশ করতে পারি, কাইনেটিক এনার্জি, গতিশক্তি। কেমন? তো এখানে টি, বইয়ে টি আছে তাই আমরা টি দিয়ে প্রকাশ করলাম, 1/2 m v²। তো এখানে আমরা কেন বাংলায় হাফ লিখলাম, ইংলিশে বলতেছি 1/2 হাফ, আর লিখলাম অর্ধেক অর্থাৎ 1/2। কেন? কারণ তোমাদের ডাটাগুলো কিন্তু বাংলায় দেয়া আছে, যেহেতু বাংলায় দেয়া আছে এই জন্য আমরা এগুলো বাংলায় বললাম বা লিখলাম। তোমরা ইচ্ছা করলে ইংলিশে লিখতে পারো, ডাজ নট ম্যাটার, কোনো ব্যাপার না, তোমরা করতেই পারো। লিখলাম 1/2 m v², গতিশক্তির সমীকরণ, এটা আমরা জানি। তারপরে আমরা মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে রেজাল্ট পেলাম 0। কারণ কি, বেগ ছিল না, যে উচ্চতায় বস্তুটা ছিল সেখানে বস্তুটা থেমে ছিল, স্থির ছিল। স্থির থাকলে তার বেগ ভি থাকবে না, যেহেতু ভি শূন্য, তার মানে গতিশক্তি ওই স্থানে শূন্য। আচ্ছা, এরপরে ওখানে আর কি শক্তি থাকতে পারে, গতিশক্তি ছাড়াও ওই স্থানে স্থিতি শক্তি থাকতে পারে। স্থির শক্তির সংজ্ঞাটা কি, স্বাভাবিক অবস্থা থেকে কোনো বস্তুকে যদি ভিন্ন কোনো অবস্থানে নিয়ে যাওয়া হয়, তাহলে ওই বস্তুটি সেই এখানে গিয়ে কাজ করার যে সামর্থ্যটা লাভ করে তাকে বলা হবে বিভব শক্তি। হ্যাঁ, তো বিভব শক্তিকে আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি, আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি, ইপি দিয়ে প্রকাশ করতে পারি, ইউ, বড় হাতের ইউ দিয়েও প্রকাশ করতে পারি। তো আমরা এখানে ভি দিয়ে লিখলাম, তোমরা ইচ্ছা করলে পি, ইপি, কেপি লিখতে পারো, সরি কেপি না, ইপি বা পিই, পটেনশিয়াল এনার্জি, বা ইউ, এগুলো তোমরা লিখতে পারো। তো আমরা ভি দিয়ে লিখলাম mgh, এখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটা লিখতে পারো, না লিখলে সমস্যা হবে না। তো আমরা মান বসালাম, এম এর মান 75 দেওয়া আছে, জি এর মান 9.8, অভিকর্ষ ত্বরণের মান, এইচ এর মান দেওয়া আছে 40 মিটার। মান বসিয়ে আমরা রেজাল্ট পেলাম কত, 29,400 জুল। 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি, বড় হাতের ই, এনার্জি, এই সমান হচ্ছে, সেখানে গতিশক্তি টি আছে এবং স্থিতি শক্তি ভি আছে, দুটোর যোগফল কত, টি হচ্ছিল 0 এবং ভি হচ্ছে 29,400, তো যোগফল হচ্ছে মোট 29,400। তোমরা এখানে ডিটেলস একটু করতেই পারো। এটাই হচ্ছে আমার ক নাম্বারের উত্তর বা অ্যান্সার। এখানে তোমরা খ নাম্বার অঙ্কটা করতে গেলে আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে, সেক্ষেত্রে এখানে দেখে নেই এই ক নাম্বার অঙ্কের মধ্যে কি কি শক্তি বের করেছি আমরা, গতি শক্তি বের করেছি আর স্থিতি শক্তি বের করেছি। তো 40 মিটার উচ্চতায় মোট শক্তি বের হয়েছে গতিশক্তি প্লাস স্থিতি শক্তি, অর্থাৎ টি প্লাস ভি 29,400। কিন্তু আদৌ কি টি এখানে ছিল, অর্থাৎ গতিশক্তি কি ছিল, ছিল না, ছিল শুধু বিভব শক্তি। খ নাম্বার আমার সেটাই লাগবে। দেখো খ নাম্বার প্রশ্নটা, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে।
গতিশক্তি এবং স্থিতিশক্তি রূপে ছিল, বাট গতিশক্তির মান ছিল 0, স্থিতিশক্তির মান ছিল 29,400 মিটার। তাই আমরা বলতেই পারি খ নম্বরে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি ছিল স্থিতিশক্তি বা বিভব শক্তির রূপে। উদ্দীপকের বস্তুকে অর্থাৎ পাথরটিকে 40 মিটার উপর বা উচ্চতায় উঠানোর সময় এর মোট শক্তি গতিশক্তি থেকে সময়ের সাথে সাথে বিভব শক্তিতে রূপান্তরিত হয়। সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ 40 মিটার উচ্চতায় বস্তুটি স্থির থাকায় এর সম্পূর্ণ শক্তি বিভব শক্তি রূপেই সঞ্চিত রয়েছে। অতএব 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি বিভব শক্তির উপর রয়েছে। বাস এটুকুই যথেষ্ট। তাহলে আমরা তো ক নাম্বারই দেখেছি, বস্তুটির টি এর মান 0, বি এর মান 29,400 জুল, শক্তির একক কিন্তু জুল। গ নম্বর প্রশ্ন, গ নম্বর কি কি দেওয়া আছে? আমরা দেওয়া আছে 75 কেজি ওজনের একটা পাথর এবং 40 মিটার উচ্চতা সেটা অবস্থান করছে, বাস এইচ দেওয়া আছে এবং এম দেওয়া আছে এবং সেটা মুক্তভাবে পড়তে থাকতেছে। এই পর্যন্ত আমার ডাটা দেওয়া আছে এবং এখানে আমাকে কি নির্ণয় করতে বলা হয়েছে? আমাকে নির্ণয় করতে বলা হয়েছে 10 মিটার পর পর 10 মিটার পর পর বস্তুটির সময় বনাম গতিশক্তি এবং সময় বনাম বিভব শক্তির পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করতে হবে। আমরা মানগুলো কিন্তু ইতিমধ্যে এখানে দেখাচ্ছি, তো আমরা এগুলো বের করে দেখাবো। এই মানগুলো আমরা এখন বের করে দেখাবো। দেখো, সর্বোচ্চ উচ্চতায় এইচ এর মান দেওয়া আছে 40 মিটার, বি এর মান অর্থাৎ বেগের মান, উচ্চতায় বেগ ছিল 0, কোনো বেগ ছিল না, স্থির ছিল। দেওয়া আছে বস্তুর ভর এম 75 কেজি। নেক্সট, তারপরে এইচ উচ্চতায় বস্তুটির বিভব শক্তি কত? একটু আগে আমি নির্ণয় করেছি ভি সমান এম জি এইচ। আমরা আবার বলি বিভব শক্তি আমরা ভি দিয়ে প্রকাশ করছি একটু ভিন্নতা দেখানোর জন্য। 75 ইন্টু 9.8 ইন্টু 40, এটা গুণ করলে 29,400 আমরা কিন্তু ক নাম্বারে এটা বের করেছি। খ নাম্বারে গতিশক্তিটা আমরা বের করেছি ক নাম্বারে 0 জুল। এক্ষেত্রে সময় কত? যখন বস্তুটি স্থির ছিল 40 মিটারের উপর তখন সময়ও ছিল না, সময় ছিল 0 সেকেন্ড। তো আমরা এই যে এখানে লিখে দিয়েছি, বিভব শক্তিকে তোমরা চাইলে ইপি লিখতে পারো, গতিশক্তিকে ই কে লিখতে পারো এবং সময় তো টি লিখেছি আমরা। হ্যাঁ, সেকেন্ডকে তোমরা ইংলিশে এভাবে সেকেন্ড লিখতে পারো। এখন প্রতি 10 মিটার পর পর বস্তুটির গতিশক্তি ও বিভব শক্তি এবং সংশ্লিষ্ট সময় নির্ণয় করা হলো। সর্বোচ্চ উচ্চতা থেকে 10 মিটার দূরত্বে বস্তুটির গতিশক্তি কত হবে? সেটা টি এক, অর্থাৎ গতিশক্তি প্রথমে নির্ণয় করলাম, প্রথমটা হচ্ছে টি, তারপর হচ্ছে টি এক। তোমরা চাইলে প্রথমটাকে টি ওয়ান, এটাকে টি টু দিতে পারো। তো আমরা প্রথমটাকে শুধু টি বের করেছি, তারপর টি এক লিখলাম। কখন সেটা? যখন বস্তুটি 10 মিটার নিচে নামলো। 10 মিটার যদি নিচে নামে তাহলে নিচ থেকে কত উচ্চতায় আছে বস্তুটি? 30 মিটার উচ্চতায় আছে। তো গতিশক্তির ক্ষেত্রে আমরা যেহেতু বস্তুটি 10 মিটার নিচে নেমেছে সেটা ব্যাপার না, আমরা সূত্রটাকে লিখবো টি ওয়ান সমান হাফ এম বি স্কোয়ার, বি ফর বি অন স্কোয়ার, কারণ বেগটা কিন্তু আগের সেই বি নেই, আগের বি ছিল 0, এবার কিন্তু বেগটা চেঞ্জ হয়ে এবার বেগ হয়েছে সামথিং একটা হয়েছে, আমরা সেটা বের করবো। বি স্কোয়ারের আমরা সূত্র বসিয়ে দিচ্ছি, দেখো বি স্কোয়ার পরিবর্তে আমরা লিখেছি এখানে ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ ওয়ান। এইচ ওয়ান কেন? ওই যে 10 মিটার নামলো এটাকে আমরা এইচ ওয়ান লিখলাম। কত মিটার সেটা? 10 মিটার। এইচ ওয়ান এর মান 10 বসিয়ে দিলাম। তা আমরা ইউ এর মানটা কিন্তু 0, ইউ মানে আদি বেগ। এখন বর্তমান হচ্ছে ভি ওয়ান, আগে বি এক। আমরা ইউ কখন ছিল? যখন 40 মিটার উচ্চতায় ছিল, সেখানে ইউ ছিল 0, অর্থাৎ আদি বেগ 0। আমরা তাই ইউটাকে নিচে দেখাইনি, আমরা হাফ লিখলাম, এম এর মান 75 কেজি লিখলাম। তারপর এখানে টু, এই যে সূত্র এখানে দেখা যাচ্ছে 2 জি এইচ, সেই টুটা লিখলাম, জি এর মানটা বসালাম, এইচ এর মানটা বসালাম, এগুলো গুণ করে আমরা পেলাম 7,350 জুল, এটা গতিশক্তির মান। তারপর আমরা বের করব ওই স্থানে বিভব শক্তির মান। বিভব শক্তির মান বের করতে বলে আমরা কি সূত্র জানি? আমরা জানি বিভব শক্তির ক্ষেত্রে আমরা কি সূত্র জানি বলো? ভি সমান এম জি এইচ, এটা জানি। ভি ওয়ান সমান সমান এম জি এইচ ওয়ান, এম জি এইচ ওয়ান, এইচ ওয়ান প্রাইম। প্রাইমটা কেন দিলাম? কারণ এই এইচটা আর আগের যে এইচটা সেটা কিন্তু এক না, আগের এইচ ওয়ানটা ছিল উপর থেকে নিচে নেমেছে, আর এখানে এইচ ওয়ান প্রাইম দিয়ে আমি বুঝাচ্ছি
এখানে 1 লেখা হয়েছে, এখানে 1 h1 প্রাইম বা h1 প্রাইম, এটা দিয়ে আমি বোঝাচ্ছি নিচ থেকে কত উচ্চতায় বস্তুটি অবস্থান করতেছে। 10 মিটার যেহেতু উপর থেকে নামে, এই যে উপরে আমরা ব্যাখ্যাটা দিয়েছি, ভূমি থেকে ভূমি থেকে h1 এর দূরত্ব হচ্ছে h1 প্রাইম, h1 প্রাইম সমান সমান h মাইনাস h1 বা h1, যতটুকু নামলো সেটা বিয়োগ করলাম। অর্থাৎ মোট দূরত্ব ছিল 40 মিটার, সেখান থেকে উপর থেকে নেমেছে 10 মিটার, সেটা বাদ দিলাম, বাদ দিয়ে আমি পেলাম কি বর্তমানে বস্তুটি নিচ থেকে কত উপরে আছে। বর্তমান বস্তুটি নিচ থেকে 30 মিটার উপরে আছে। আমরা যদি সহজ করে বোঝাতে চাই, মনে করি আমাদের মাথার উপরে একটা কিছু একটা আছে, সেই বস্তুটাকে যদি আমরা কাঁধে নামাই, কাঁধে নামাই, তাহলে সেটা এখন নিচ থেকে কত উচ্চতায় আছে। মনে করি আমাদের মাথার উপরে ছিল যখন, তখন সেটা ছিল 40 মিটার উপরে, আর 10 মিটার নিচে আছে আমাদের কাঁধ। কাঁধে যদি নামাই তাহলে ভূমি থেকে কত উচ্চতা থাকবে, 30 মিটার। তাহলে এখানে আমরা সেটাই করেছি, 40 থেকে 10 মিটার বাদ দিয়েছি। তা সেটাই হচ্ছে আমাদের h1 প্রাইম। আমরা এবার মানগুলো বসিয়ে দিয়ে দেখো, এম এর মান হচ্ছে 75, জি এর মান হচ্ছে 9.8, এবং h1 প্রাইম এর মান হচ্ছে 30 মিটার। এগুলো গুণ করলে, আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাই, 22,050 জুল। 22,050 জুল। এটা হচ্ছে আমার বিভব শক্তি কোথায়, 10 মিটার নামার পর। ঠিক ওই জায়গায় আমরা বের করব টি। এখানে টি এক কত হবে, এই সূত্র তোমাদের কাছে একটু অচেনা লাগতে পারে। আমরা দেখো, এটা তো অবশ্যই চিনো তোমরা, এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। জি কেন হলো, জি হলো যেহেতু বস্তুটি উপর থেকে পড়তেছে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ হচ্ছে জি, অভিকর্ষ ত্বরণ। তো এই সূত্রের পরের লাইন দেখো, এখানে লেখা আছে এইচ ইজ ইকুয়াল এইচ মাইনাস ইউটি সমান হাফ জিটি স্কয়ার। এটা কিভাবে হলো, এই জাস্ট ইউটিটা মাইনাস হয়ে বাম পাশে চলে গেছে, এটুকুই। তারপরের লাইন কি হলো, তারপর লাইনটা আমরা সমীকরণটা ঘুরিয়ে দিলাম। উপরে যে সমীকরণটা আছে এখানে, আর এখানে যে সমীকরণটা আছে, এটা ঘুরিয়ে দিলাম, শুধুমাত্র বাম পক্ষকে ডান পক্ষে, ডান পক্ষকে বাম পক্ষে লিখলাম, পক্ষান্তর। এরপর আমরা কি করলাম, আমরা আবার ক্যালকুলেশন করলাম, হাফ যে আছে সেটা নিচে 2 দিয়ে পাশে কৌণিক গুণ করে দিলাম। তারপরে আমরা জি দিয়ে ভাগ করে দিলাম, এখানে জি দিয়ে ভাগ করার পর আমরা টি স্কয়ার আছে, টি স্কয়ারটাকে শুধু টি লিখলাম এবং সেটা ডান পাশটাকে রুট করে দিলাম। ঠিক এই যে লাস্টে যে সূত্রটা আছে, লাস্ট সেই সূত্রটাই কিন্তু আমরা এখানে লিখেছি। দেখো, টি এক ইজ ইকুয়াল রুট অফ 2 ইন্টু এইচ এক মাইনাস ইউটি এক ডিভাইডেড বাই জি। তো আমাদের আমাদের কিন্তু এই ইউ এর মান 0, আদিবেগ কিন্তু 0। বস্তুটা যখন 40 মিটার উপরে ছিল তখনই তার আদিবেগ সেটা ছিল 0, যার মানে আমাদের মাইনাস ইউটি এক এটু কোনো কাজেই লাগবে না, শুধু আমাদের কি লাগবে 2h1 বাই জি। এইবার এটা এই সূত্রটা আমরা বারবার মান বসিয়ে আমরা করবো। এটা কিন্তু প্রতিবার সময় নির্ণয় করার ক্ষেত্রে এই একই সূত্র কাজে লাগবে। তো তোমরা যদি এই এই রাফটা যদি বুঝতে পারো, এই রাফটা যদি অবশ্যই তোমাদের জানা আছে, এটা যদি বুঝতে পারো, মনে থাকে, তাহলে তোমরা কিন্তু এইটা নির্ণয় করতে পারবে সহজে। হ্যাঁ, আমরা এভাবে সময়টা নির্ণয় করলাম ক্যালকুলেশন করে, কত 1.43 সেকেন্ড। এরপরে বস্তুটি পরবর্তীতে আবার দেখো দেখছি, আবার আবার যখন বস্তুটি আবার 10 মিটার নামলো, অর্থাৎ প্রথমে নামছে 10 মিটার, তারপর আবার নামলো 10 মিটার, মোট হলো 20 মিটার। যখন 20 মিটার দূরে নেমে গেল বস্তুটি, তখন গতিশক্তি কত হবে, তখন গতিশক্তি হবে T2 হাফ এম ভি টু স্কোয়ার। হাফ এম এই বি স্কোয়ারের মানটা হচ্ছে ইউ স্কোয়ার, বি স্কোয়ার সমান সমান কি ইউ স্কোয়ার প্লাস 2GH2, মানে 2GH, যে এখানে এইচটা হচ্ছে H2 উপর থেকে নামছে সেটা, হাফ 75 এম এর মান, তারপর ইউ এর মান তো 0, এটা বসাবো না, 2 এ লিখলাম, জি এর মান 9.8, H2 হচ্ছে 20 মিটার, কারণ উপর থেকে 20 মিটার নেমেছে সেটা লিখলাম। এরপরে ক্যালকুলেশন করে আমি রেজাল্ট পেলাম 14,700 জুল। 14,700 জুল। এখানে তোমরা টি এর টুর জায়গায় ই কে বা কাইনেটিক এনার্জি এভাবে লিখতে পারো। এটা রাফ, তোমরা যে কোনো একটা করবা, হয় এটা না হয় এটা, দুইটা কিন্তু লেখা দরকার নেই, আমি তোমাদেরকে দুটো দেখালাম। নেক্সট, ভূমি থেকে যখন H2 দ্রুত নিচে নামলো, তখন ভূমি থেকে বস্তুটি কত উচ্চতায় আছে, তখন বস্তুটি আছে
এইচ টু প্রাইম উচ্চতায়, অর্থাৎ মোট ছিল 40, সেখান থেকে 20 যদি বাদ দেই তাহলে পাবো 20 মিটার। এই উচ্চতায় বস্তুটি বর্তমানে আছে। তো এই উচ্চতায় থাকলে বস্তুটি, সেখানে বস্তুটির বিভব শক্তি কত? সেখানে বিভব শক্তি হচ্ছে ভি2 সমান সমান mg h2 প্রাইম। মান বসালাম 75, এম এর মান, জি এর মান বসালাম এবং h2 প্রাইমের মান 20 বসিয়ে দিয়ে আমরা রেজাল্ট পেলাম 14,700 জুল। এটা হচ্ছে ইপিও লিখতে পারো তোমরা। আমি বারবার বলছি যে বি2 এর জায়গায় তোমরা ইপিও লিখতে পারো। এরপরে ওই একই জায়গায় h2 উচ্চতায় যখন আছে বস্তুটি, তখন সেই উচ্চতায় নামতে বা পৌঁছতে বস্তুটি কত সময় লাগবে সেটা হচ্ছে টি2। টি2 এর মান আমরা একটু আগে সূত্রটার ব্যাখ্যা কিন্তু তোমাদেরকে ঠিক এইভাবে দিয়েছিলাম, আবার দেখাচ্ছি। ঠিক ওই সূত্রটা আমরা এখানে বসিয়ে ওই একই ভাবে ইউ এর মানটা 0 আমাদের দরকার নেই, ঠিকভাবে 2h2 বাই জি, 2 এর মান 2 এবং h2 এর মান এখানে আছে 20 মিটার। 20 দুগুণে 40 বসানো হয়েছে এবং 9.8 ভাগ করলে রুট ওভার করলে আমরা এই যে রেজাল্ট পাচ্ছি 2.02 সেকেন্ড। এটাকে আমরা এভাবে ইংলিশেও করতে পারি, যে কোনো একটা করবো, হয় বাংলায় না হয় ইংলিশে। নেক্সট, আমরা কত মিটার নামলাম? আমাদেরকে প্রশ্নে বলেছিল 10 মিটার করে নামতে। প্রথমে যেখানে ছিল 40 মিটার সেখানেই ছিল, সেখানে একটা রেজাল্ট বের করেছি। তারপর 10 মিটার নিচে নেমে আমরা কে এর মান, মানে টি এর মান বের করলাম, অর্থাৎ গতিশক্তি বের করলাম, বিভব শক্তি বের করলাম, সময় বের করলাম। তারপর 20 মিটার দূরে নেমে আবার আমরা গতিশক্তি বের করলাম, সময় বের করলাম এবং স্থিতিশক্তি বা বিভব শক্তি নির্ণয় করলাম। এরপর আমরা আবারও 10 মিটার অর্থাৎ মোট 30 মিটার, যেহেতু তিনবার নামতেছি, প্রথমে 10, তারপর 10, 20, তারপর আবার 10, তার মানে এবার 30 মিটার নামা হবে। দুঃখিত। সর্বোচ্চ উচ্চতা হতে 30 মিটার দূরত্বে নেমে, অর্থাৎ আবার 10 মিটার নেমেছি, মনে রাখবে। দূরত্বে বস্তুটির গতি শক্তি এবার টি3। টি3 কত? হাফ এম বি3 স্কয়ার। আগের মতো সূত্র বসালাম, ইউ এর মান এখানে 0 হবে। তারপরে আমরা মানগুলো বসিয়ে দিয়ে অনুরূপ ভাবে আমরা ক্যালকুলেশন করে এবার মান পেলাম 22,050 জুল। 22,050 জুল। দেখা যাচ্ছে আমাদের ক্রমাগতভাবে গতিশক্তি বাড়তেছে এবং স্থিতিশক্তি কমতেছে। এবার আমরা নির্ণয় করব এই S3 যখন নিচের দিকে নামলো তখন বস্তুটি ভূমি থেকে কত উপরে আছে। তখন বস্তুটি ভূমি থেকে আসছে H3 প্রাইম উচ্চতায়, অর্থাৎ H মাইনাস H3 করলে, অর্থাৎ 40 থেকে 30 মিটার উপর থেকে যে নেমেছে সেই 30 মিটার যদি বাদ দেই তাহলে বস্তুটি নিচ থেকে উপরে 10 মিটার উপরে অবস্থান করছে। এটা হচ্ছে বস্তুর উচ্চতা। সে এই উচ্চতায় বস্তুটির এবার আমরা বিভব শক্তি নির্ণয় করব। বিভব শক্তি কত হবে? ভি3 সমান সমান এম জি এইচ3 প্রাইম বা এইচ3 প্রাইম। আমরা মানগুলো বসাইছি এখানে। এইচ3 প্রাইম দিয়ে কি বোঝাচ্ছি? নিচ থেকে বস্তুটি কত উচ্চতা আছে, আমি বারবার বলছি কিন্তু একই কথা। এম এর মান বসালাম, জি এর মান বসালাম, গুণ করে আমরা এইচ3 এর মানও বসাইছি। এখানে কিন্তু কাটা পড়ে গেছে, দেখা যাচ্ছে না, আমি তোমাকে বলে দিচ্ছি। এখানে এইচ3 এর মানটা এই যে গুণ চিহ্নের এখানে আছে সেটা হচ্ছে 10, অর্থাৎ 10। এটা গুণ করলে 75 গুণ 9.8, তারপরে গুণ 7 পয়েন্ট, সরি 9.8 গুণ 10, গুণ করলে আমার রেজাল্ট হচ্ছে 7,350 জুল। 7,350 জুল ইপি বা বি3। এবার এইচ3 দূরত্বে সর্বোচ্চ উচ্চতা হতে এইচ3 দূরত্বে যদি পৌঁছায় তাহলে কত সময় লাগবে সেটা হচ্ছে টি3। টি3 সময়টা আবার ওই একই সূত্রের মাধ্যমে, ঠিক এই সূত্রটার মাধ্যমেই আমরা বের করে ফেলেছি যে রুট অফ 2h3 মাইনাস ইউটি3 ডিভাইড বাই জি। ইউটি3 মানটা, ইউ এর মান 0 হওয়ার কারণে এটা অকার্যকর হয়ে গেছে। আমার কার্যকর মান রয়েছে এখানে h3 এবং 2 দিয়ে গুণ করলে 2h3 ডিভাইড বাই জি। মানগুলো বসিয়ে আমরা রেজাল্ট পেলাম 2.47 সেকেন্ড, অর্থাৎ 2.47 সেকেন্ড টি এর মান এটা। এরপর আমরা আবার আবার 10 মিটার নামবে, অর্থাৎ উপর থেকে মোট 40 মিটার নামা শেষ হয়ে যাবে। এবার সেই মোট 40 মিটার যদি নামে সেক্ষেত্রে আমাদের গতিশক্তি কত হবে? হাফ এম বি স্কোয়ার। অর্থাৎ এবার 4t4 বা টি4, এখানে তোমরা বাংলা লিখতে পারো। এতক্ষণ যখন যেহেতু বাংলা লিখেছি এখানে বাংলা লেখা উচিত ছিল, টি4 বা টি4
হাফ এম বি4 বা বি4 স্কোয়ার। মানগুলো বসিয়ে দিলাম আগের মতো, ইউ এর মানটা 0 দরকার নেই, তারপর 2 এর মান, জি এর মান এবং এইচ এর মান 40 মিটার নেমে গেছে, এবার 46 সবগুলো গুণ করলে হচ্ছে 29,400 জুল। এবার গতিশক্তি হচ্ছে 29,400 জুল। মোট শক্তি যেহেতু ধ্রুব থাকবে, তার মানে এবার বুঝতেই পারছি আমরা বিভব শক্তি থাকবে না। যেহেতু উপর থেকে বস্তুটি নিচের দিকে 40 মিটার নেমেছে, তাহলে বস্তুটির উচ্চতা কত? বস্তুর উচ্চতা হচ্ছে 0। H4 উচ্চতা হচ্ছে 0। তাই আমরা ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বিভব শক্তি আমরা পাবো বি4। বি4 সমান সমান এম জি H4 বা H4। এটা কিন্তু 8 মনে করো না, এটা 4। এম এর মান 75, জি এর মান 9.8, H4 এর মান 0। H4 0 কেন হলো আমি আবার বলছি তোমাদের, যেহেতু উপর থেকে বস্তুটি আবার ধাপে ধাপে নিচে নেমেছে। প্রথমে 10 মিটার, তারপর আবার 10 মানে 20, তারপর আবার 10 মানে 30, তারপর আবার 10 মানে 40 মিটার নেমেছে। মোট উচ্চতা ছিল 40, বস্তুটি নেমেছেও 40 মিটার, তার মানে উচ্চতা নেই। বস্তুটি ভূমিতে আছে এখন বর্তমানে। ভূমি থেকে ভূমির উচ্চতা 0। তাই আমার এই স্পোরের মানটা 0, সেই 0 বসানোর কারণে আমাদের বিভব শক্তির মানটা হয়ে গেল 0 জুল। এবার এই 40 মিটার নেমে আসতে বস্তুটির কত সময় লেগেছে? বস্তুটির সময় লেগেছে আগের মতো করে আমরা এই সূত্রটা দিয়েই বের করে ফেলবো। এই সূত্রটা দিয়ে আমরা বের করে ফেলবো। কি বের করব? আমরা বের করব টি4 সমান সমান √2 × H - UT4/G সমান সমান √2H4/G। কেন হলো? ইউ এর মানটা 0, কারণ বস্তুটি যখন 40 মিটার উপরে ছিল তখন তার আদিবেগ ছিল না। সেখান থেকে বস্তুটা আস্তে আস্তে পড়তেছে, তার মানে আদিবেগ ছিল 0, তারপর বেগ আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ, আদিবেগটা 0 ছিল বিধায় আমাদের UT4 এই মানটা অকার্যকর হয়ে গেছে। আমি কিন্তু বারবার একই কথা বলছি। এরপর দেখো, টি সমান সমান আমাদের এখানে ক্যালকুলেশন করে মানগুলো বসালাম। 2 এর মান 2 এবং H4 এর মান হচ্ছে 40। 40 দুগুণে 80, 80 কে যদি আমরা 9.8 মানে জি এর মান 9.8 দিয়ে ভাগ করি, তাহলে আমরা সময় পাবো 2.85 সেকেন্ড। 2.85 সেকেন্ড ভাগ করে আবার আমরা রুট করেছি। এখন আমরা কি করব? এখন আমরা কিন্তু ছক কাগজে বসাতে পারবো। মানগুলো বের করেছি। মানগুলো বের করে যে আমরা ডাটাগুলো পেয়েছি, কি কি জোড়ায় জোড়ায় লিখবো, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা হতে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় এবং গতিশক্তির পরিবর্তন। আমরা একটু মানগুলো যদি দেখি রাফে। আমাদের এইভাবে মান ছিল। ইপি ছিল কত? ইপি ছিল 29,400 জুল। 29,400 জুল আমরা সেটা কিন্তু লিখেছি ইপির মান। এবং ইকের মান, ইকে মানে আমি যেটা টি বের করেছিলাম, টি কাইনেটিক এনার্জি, টি দিয়ে লিখছি, এখানে ইকে লিখছি, কোনো সমস্যা নেই। 0 এবং সময় ছিল 0, অর্থাৎ যখন সময় 0 ছিল তখন ইপি ছিল এটা এবং ইকে ছিল এটা। আমরা কি বের করছি এখানে? গতিশক্তি। গতিশক্তি মানে 0। 0 সময় 0, আমরা দেখো প্রথম ছকটাই যে 0 সমান 0। তারপরে পরবর্তীতে কি পেয়েছি? যখন 1.43 অর্থাৎ 1.43 সময়, তখন ইকে ছিল 7,350, আমরা সেটা লিখেছি। পরবর্তীতে যখন সময় টি ছিল 2.02 সেকেন্ড, তখন আমাদের ইকে ছিল 14,700, দেখো সেটা লিখেছি। তারপরে যখন 2.47 সেকেন্ড হয়েছে, তখন ইকে ছিল 22,050, আমরা সেটা লিখছি, এই যে দেখো 2.47, 22,050 লিখেছি। তারপরে শেষ পর্যন্ত আমরা যখন দেখলাম যে সময় হয়েছে 2.85, একদম ভূমিতে নেমে আসতে সময় লেগেছে 2.85 সেকেন্ড, তখন গতিশক্তি পেয়েছি কত আমরা? 29,400। 29,400 সেটা কি? 29,400 হচ্ছে জুল। এই ডাটাগুলো আমরা লিখলাম, এগুলো আমরা এগুলো কি করব? ছক কাগজে বসিয়ে দেবো। আচ্ছা, ছক কাগজে বসিয়ে দেই। ছক কাগজে বসিয়ে দেওয়ার পরে আমরা ঠিক এইভাবে শূন্য থেকে এইভাবে একটা কার্ভ, একটা লেখচিত্র পাবো। তার নিচ থেকে ধীরে ধীরে কি হচ্ছে, উপরের দিকে আমরা এই লেখচিত্রটা পেয়েছি, তাই তো? এরপরে সর্বোচ্চ উচ্চতা হতে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময়, বিভব শক্তি পরিবর্তন।
বিভব শক্তি পরিবর্তন, গতিশক্তি কিন্তু শূন্য উপর থেকে, অর্থাৎ আস্তে আস্তে সময় যত যত বেড়েছে গতিশক্তি তত বেড়েছে। প্রথমে যখন সময় ছিল জিরো তখন গতিশক্তি জিরো ছিল, জিরো থেকে যখন সময় সর্বোচ্চ হয়েছে গতিশক্তিও সর্বোচ্চ হয়েছে। এটাই এই লেখচিত্র দিয়ে বোঝানো হয়েছে মানগুলো বসানোর পর। আবার সর্বোচ্চ উচ্চতা আমরা জানি তোমাদের সবাই লেখচিত্র অঙ্কন করতে পারবে, তাই তোমরা সঠিকভাবে ঘরগুলো গুনে গুনে বসাবে। আমি কিন্তু এখানে ঘরগুলো সঠিকভাবে গুনে বসানো হয়নি, আমি আনুমানিক করে দ্রুত তাড়াহুড়ো করে বসিয়েছি যাতে করে তোমাদেরকে একটা ডাটা দাঁড় করিয়ে বোঝানো যায়, ক্লাসটা নেওয়া যায়, যাতে করে তোমরা বাসায়, আসলে ক্লাসটার উদ্দেশ্য এটা না যে তোমরা হুবহু এটাই লিখবে, তোমরা এই ক্লাসটা শিখে তোমরা তোমাদের মেধা দিয়ে তোমরা খাতা অ্যাসাইনমেন্টে করে আমার কাছে আগামী দিন জমা দিবে। হ্যাঁ, তো তো এখানে আমি সঠিকভাবে তোমাদেরকে গ্রাফটা দেখাইনি, মানগুলো কিন্তু অ্যাকুরেট নেই। দেখো এখানে ৭,৩৫০ পাঁচ ঘর লেখা আছে এবং ১৪,৭০০ লেখা আছে আবার, আবার 5 ঘর। হ্যাঁ, এরকম করে আবার এখানে প্রতি 5 ঘর করে লেখা আছে। হ্যাঁ, তো প্রতি 5 ঘর এখানে কিন্তু ঘরগুলো সমান না, একটু বেশি কম হবে। আর সময়ের ক্ষেত্রেও ঠিক ওরকমই আছে, সময়ের ক্ষেত্রেও ঘরগুলো সঠিকভাবে নেই। তোমরা, আমি আনুমানিক করে লিখেছি, তোমরা বাসায় সেটা গুনে 10 ঘর ধরতে পারো প্রতি একক একক, বা 5 ঘর ধরতে পারো, সেটা ধরলে সেটা ওই অনুযায়ী তোমরা করবে। আমার মনে হয় প্রতি পূর্ণ একের জন্য 10 ঘর ধরাই ভালো। হ্যাঁ, এবং 0.4 তার মানে হচ্ছে এখানে 14 ঘর হওয়ার কথা ছিল, 14 ঘর নাম কিন্তু 10 ঘর লিখেছি, এখানে 14 ঘর হবে। 2.02 মানে হচ্ছে 20 ঘর, একটু বেশি হবে। 2.47 মানে হচ্ছে প্রায় 25 ঘর হবে, এরকম করে। কিন্তু 25 ঘর কিন্তু এখানে আমি দেইনি, তোমরা এটা একটু কাইন্ডলি দেখবে। আবার সর্বোচ্চ উচ্চতা হতে আমরা যেটা করব, 10 মিনিটের পর পর যে নিচে নেমেছে বস্তুটি, সেক্ষেত্রে সময় এবং বিভব শক্তি, সময় এবং বিভব শক্তি মানগুলো বসাবো। এই দেখো, প্রথম যখন শূন্য ছিল তখন বিভব শক্তি ছিল 29,400, আমি লিখেছি শূন্যের ক্ষেত্রে 29,400। আবার যখন সময় ছিল 1.43 তখন 22,050, এই দেখো লিখেছি। এরকম করে শেষ পর্যন্ত যখন সময় পেয়েছি 2.85 তখন ইপি হচ্ছে জিরো, এই যে লাস্টে। হ্যাঁ, ঠিক এইভাবে আমরা মানগুলো বসিয়ে দিলাম। মানগুলো বসানোর পরে আমরা কি পেয়েছি, আমরা এইরকম একটা গ্রাফ পেয়েছি, অর্থাৎ সময় যখন শূন্য তখন সর্বোচ্চ বিভব শক্তি ছিল, বা সময় যখন আস্তে করে বেড়েছে, সময় যখন বেড়েছে তখন বিভব শক্তি কমেছে। আস্তে আস্তে দেখ সময় আরো বাড়তেছে, বিভব শক্তি আবার কমতেছে, সময় আরো বাড়তেছে, বিভব শক্তি কমতেছে, সময় আরো বাড়তেছে, বিভব শক্তি একদম কমে শূন্য হয়ে গেছে, শক্তি নেই। তো অনেকে তোমরা কিন্তু একটা ভুল করো, এখানে কি করো, স্কেল দিয়ে তোমরা এই বিন্দুগুলো যোগ করে দাও, এই বিন্দুগুলো যোগ করে দাও, তাতে কি হয়, একটা রেখা রেখা আলাদা আলাদা রেখা বা বহুভুজ হয়ে যায়। এখানে কিন্তু বহুভুজ হবে না, এটা একটা কার্ভ হবে। হ্যাঁ, কার্ভ। কার্ভ বলতে এই যে বিন্দু আর এই যে বিন্দু, এর মাঝখানে কি আর কোনো বিন্দু নেই, এর মাঝখানে আরো কোটি কোটি বিন্দু রয়েছে। কোটি কোটি বিন্দুগুলো যদি যোগ করা হয় তাহলে কিন্তু কার্ভ আসবে। আর যদি তোমরা স্কেল দিয়ে এই দুটো বিন্দু যোগ করো, আবার এই দুটো বিন্দু যোগ করো, তাহলে কার্ভ তোমরা পাবে না, তোমরা পাবে বহুভুজ। বহুভুজ হলে কিন্তু তোমাদের গ্রাফটা নষ্ট হয়ে যাবে, তোমরা মার্কস পাবে না, এটা মনে রাখবে। তো তোমরা কিন্তু গ্রাফগুলোর ঘরগুলো সঠিকভাবে নির্ণয় করবে। আমি কিন্তু মোটামুটি এটা ধার করে তোমাদের ক্লাসটা নিচ্ছি, এটা তোমাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছি। ঘ নাম্বার প্রশ্নটা কি ছিল আমাদের? ঘ নাম্বার প্রশ্নটা বলেছে ভূমি থেকে কত উচ্চতায়, অর্থাৎ মোট যে উচ্চতা ছিল 40 মিটার, হ্যাঁ, সেই 40 মিটারের কত অংশে গতিশক্তি এবং বিভব শক্তির মান সমান। হ্যাঁ, এই কথাটা বলছে। আমরা এখন যদি গ নাম্বার যে লেখচিত্র দুটো পেয়েছি সেই লেখচিত্র দুটোকে যদি একত্রে বসাই, এখানে তোমরা দেখতে স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি মানগুলো লিখেছি, আমরা সেগুলো বলবো না। আমি যেহেতু গ নাম্বারে দুটি লেখচিত্র এঁকেছি, ওই লেখচিত্র দুটোকে যদি আমরা একত্রে একটার উপরে আর একটা বসাই, তাহলে আমরা কি পাবো, ঠিক এরকম করে একটা লেখচিত্র পাবো। দেখো, ওই আগের লেখচিত্রটাই কিন্তু বসিয়েছি। গ নাম্বারে পেয়েছি এরকম গতিশক্তির জন্য, সময় গতিশক্তির জন্য একটা লেখ, আবার সময় বিভব শক্তির জন্য আর একটা লেখ। লেখ দুটি যখন অঙ্কন করলাম তখন দেখো মাঝখানে এই যে বিন্দুটা, এই বিন্দুতে মিলিত হয়েছে। এখানে মোট শক্তির পরিমাণ হচ্ছে 14,700। 14,700 কিন্তু এখানে গতিশক্তি এবং বিভব শক্তি দুটোই, অর্থাৎ এমন একটা পয়েন্ট, সেখানে আসতে আমাদের সময় লেগেছে 2.02 সেকেন্ড। এই 2.02 সেকেন্ডে এসে আমরা যে শক্তিটা পেলাম সেটা হচ্ছে 14,700, এবং সেটা কিসের মান, গতিশক্তির মান, এবং সেটা কিসের মান,
বিভব শক্তির মান। দুটো যোগ করলে আমরা পাই কত? ২৯,৪০০ জুল। তো ২.০২ সেকেন্ডে কত উচ্চতায় বস্তুটি আছে, সেই উচ্চতাটাই হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত উচ্চতা, এবং সেটা মোট উচ্চতার কত অংশ সেটাই আমাদের দরকার। আচ্ছা, লেখচিত্র হতে দেখা যাচ্ছে যে সময় এবং গতিশক্তি এবং সময় বনাম বিভব শক্তির উভয় লেখচিত্রের একটা সাধারণ বিন্দু রয়েছে। এই যে বিন্দুটার কথা বললাম ১৪,৭০০, কমন বিন্দু, সাধারণ বিন্দু, যা থেকে বোঝা যায় এখানে বিভব শক্তি ও গতিশক্তি উভয়ের মান ১৪,৭০০ জুল। গ থেকে পাই ভূমি থেকে এই যে ২০ মিটার দূরত্বে নেমেছে, ২০ মিটার দূরত্বে নেমে নিচ থেকে কত উচ্চতায় আছে? ২০ মিটার উচ্চতায় আছে। যেহেতু মোট উচ্চতা ছিল ৪০ মিটার, এবং সেই ২০ মিটার দূরত্ব নেমে কিংবা ২০ মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি ছিল সমান। এটা আমরা গ নাম্বারে দেখেছি এবং এই লেখচিত্র দেখতে পাচ্ছি। এরপরে কি করছি? বিভব শক্তি ও গতিশক্তির উভয়ের মান ১৪,৭০০ বলেছি, কিন্তু তাই বলা যায় ভূমি থেকে ২০ মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি সমান। এই কথাগুলো আমার মতো করে আমি ব্যাখ্যা করেছি। বাংলা কথাগুলো তুমি যদি তোমার মতো করে ব্যাখ্যা করো সেটা ভিন্ন রকম হতেই পারে, কোনো ব্যাপার না। আমাদের মূল অঙ্ক বা সমীকরণের মান একই থাকলেই হবে। আবার দেওয়া আছে মোট উচ্চতা এইচ ৪০ মিটার, এবং লেখচিত্র হতে নির্ণীত উচ্চতা এইচ প্রাইম ২০ মিটার। এটা কেন করলাম? আমাদের এইমাত্র যে এইচটা পেলাম সেটা ২০ মিটার উচ্চতায়। ২০ মিটার উচ্চতায় কি গতিশক্তি এবং স্থিতিশক্তি সমান। সেই আপাত যে উচ্চতা এইচ প্রাইম তাকে মোট উচ্চতা এইচ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা রেজাল্ট পাবো 1/2 ইন্টু এইচ। নিচের যে এটা শূন্য শূন্য কাটে ২ এবং ৪ ভাগ করলে 1 বাই উপরে ১ নিচে ২ হয়, এবং নিচে এটাকে কৌণিক গুণ করে যদি এস প্রাইমটাকে রেখে বাম পাশে কৌণিক গুণ করলে আমরা সেটা হয় কি 1/2 ইন্টু এইচ, অর্থাৎ এইচ প্রাইমটা হবে, অর্থাৎ যেখানে আমার দুইটা শক্তির মান সমান সেই উচ্চতাটা হবে মোট উচ্চতা এইচ এর অর্ধেক, অর্থাৎ h/2। h/2 1/2 ইন্টু এইচ মানেই কিন্তু h/2। কেমন? তাহলে আমরা বলতেই পারি সুতরাং নির্ণীত উচ্চতা হচ্ছে মোট উচ্চতার অর্ধেক। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের তৃতীয় যে অ্যাসাইনমেন্ট, এসএসসি ২০২১-এর পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট ৩, বা আজকের অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে শক্তির রূপান্তর। সেটা সমাধান হয়ে গেল। এখন তোমরা এই অ্যাসাইনমেন্টের এই ক্লাসটার উপর ভিত্তি করে, অ্যাসাইনমেন্টের ভিত্তি করে তোমরা নিজে নিজে অ্যাসাইনমেন্টটি বাসায় করবে। অ্যাসাইনমেন্টটি করার পর তোমরা যেটা করবে, বাড়িতে অ্যাসাইনমেন্টটা শেষ করে আগামী দিন জমা দিবে, এবং নতুন আরেক অ্যাসাইনমেন্ট তোমরা নিয়ে যাবে। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই থাকলো। তোমাদের ক্লাস এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।